আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রথমেই আমাদের ইউটিউবের যারা ভিউয়ার্স এবং ক্লাসরুমের এনরোল ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। পৃথিবী এবং পরিবেশকে নির্মল রাখা, অনুকূল রাখার একটা মহান কর্মযজ্ঞ বিশ্বজুড়ে চলছে। সেই কর্মযজ্ঞে আমাদের প্রত্যেকের একটু একটু ইনভলভমেন্ট প্রয়োজন, যাতে করে সত্যি পৃথিবীটা নির্মল এবং সত্যি পরিবেশটা আর পাঁচটা প্রাণী, আর পাঁচটা উদ্ভিদ এবং অন্যান্য যে জীব জগৎ, জড় জগৎ তাদের জন্য অক্ষত থাকে। আর সেই কাজটা আমাদের একটু হলেও বেশি দায়িত্ব নিয়ে করতে হবে যারা ভূগোলের ছেলেমেয়ে। এই আহ্বান রাখবো প্রত্যেকের কাছে আমি। এবং তারপরে আজকে এই ভিডিওতে আমরা যেটা করতে চলেছি সেটা হলো আমাদের ক্লাসরুমে ধারাবাহিকভাবে স্যাট অর্থাৎ স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট চলছে। ইতিমধ্যেই আজ অর্থাৎ 5ই জুন আমাদের স্যাট 4 পরীক্ষা ওপেন হলো, যেটি 7 তারিখ পর্যন্ত চলবে। তো স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্টের প্রথম দুটি যে টেস্ট হয়েছে স্যাট 1, স্যাট 2, তার প্রশ্ন আমরা ইতিমধ্যেই ইউটিউবে প্রকাশ করেছি। আজকের এই ভিডিওতে আমরা স্যাট 3 যে প্রশ্ন সেটি প্রকাশ করব। এবং সেই সঙ্গে বলে রাখি, যারা ক্লাসরুমে এনরোল তারা স্যাট পরীক্ষা দেওয়ার একটা সুনির্দিষ্ট সময় পায়। এটি আমাদের একটা ধারাবাহিক মান্থলি পরীক্ষা ছিল এতদিন, যার মূল লক্ষ্য ছিল একটাই, যারা ক্লাসরুমে এনরোল তারা সবাই একসাথে এই পরীক্ষাটা দেওয়ার মধ্যে দিয়ে নিজেদের অবস্থাটাকে বিচার করার জায়গাটা ঠিক রাখা বা ঠিক করা। অর্থাৎ একসাথে যদি 400 জন পরীক্ষা দেয় তাহলে সেই পরীক্ষায় আমার র্যাঙ্ক কত সেটা উপলব্ধি করে আমি নিজের প্রস্তুতি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবো এবং আগামীতে আমার প্রস্তুতি কোন পথে পরিচালিত করতে হবে সেটা ঠিকঠাক আমার সিদ্ধান্ত বা পরিকল্পনার আওতায় আসবে। সেই বিষয়টাকে উপলব্ধি করানোর জন্যই এই স্যাট পরীক্ষা। এবং স্যাট 4 পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই আমরা এসএলএসটির সিলেবাস অ্যান্ড যে বর্তমানকাল পরীক্ষার প্যাটার্ন আমরা পেয়েছি সেই প্যাটার্ন অনুযায়ী ধারাবাহিকভাবে 60 নম্বরের পরীক্ষা আমরা শুরু করব। তো স্যাট 4 পরীক্ষা ক্লাসরুমের যারা দেখছো এখান থেকে ভিডিও, সবাইকে বলবো দায়িত্ব সহকারে এই ভিডিও দেওয়ার জন্য, কারণ এই ভিডিওর লক্ষ্যই হলো তুমি নিজেকে আত্ম উপলব্ধির জায়গা থেকে বিচার করবে এবং তারপরে ঠিক করবে যে আমার প্রস্তুতির আরও কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে, কিভাবে আমি প্রোগ্রেস করব। সেটা আমাদের প্রত্যেকের করণীয়। আর যেটা আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর এসএসসি হলে নিজেরা উপলব্ধি করতে পারতাম, কিন্তু এখন যেহেতু লং গ্যাপ তাই জন্য আমরা পারি না। আর সেই জায়গাটা, সেই যে অভাব, সেই অভাবটা পূরণ করার জন্যই এই স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট ক্লাসরুমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এখন ধারাবাহিকভাবে এরপর থেকে আমরা অ্যাজ পার এসএসসি বা এসএলএসটি নর্মস 60 নম্বরের যে পরীক্ষা সেই পরীক্ষা চলবে এবং সেখানেও এই রকম একটি র্যাঙ্ক যাচাই করে নিজের প্রস্তুতির যে আগামীর পরিকল্পনা সেটা নেওয়ার একটা স্কোপ থাকবে। তো যাই হোক, আমরা স্যাট 3 পরীক্ষার প্রশ্নগুলো ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ছিল, দ্য আইল্যান্ড অফ হাওয়াই ওয়াজ ফর্ম অ্যালং হুইচ ন্যাচারাল জোন? হাওয়াই দ্বীপ কোন প্রাকৃতিক ক্ষেত্র বরাবর গঠিত হয়েছে? উত্তরটা তপ্ত বিন্দু বরাবর। ওকে, নেক্সট, হটস্পট বরাবর। 2 প্রশ্ন, হোয়াট ইজ দ্য রিলেটিভলি লোয়ার পার্ট বিটুইন টু স্ট্রাইক স্লিপ ফল্ট নোন অ্যাজ? অর্থাৎ পরস্পর দুটি বিলম চ্যুতির মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন অংশ কী নামে পরিচিত? র্যাম ভ্যালি নামে পরিচিত। ওকে, নেক্সট 3 প্রশ্ন, আর্কিমিডিসের হাইড্রোস্ট্যাটিক ভারসাম্যের ওপর ভর করে কোন বিজ্ঞানী সমস্থিতির ধারণা দিয়েছিলেন? উত্তরটা জিবি এইরি। 4 প্রশ্ন, পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের গভীরতম অংশ নিচের কোনটি? আমরা জানি লিথোস্পিয়ার, পাইরোস্পিয়ার, আর তারপর রয়েছে ব্যারোস্পিয়ার। অর্থাৎ ব্যারোস্পিয়ার হলো পৃথিবীর একদম নিচের অংশ, যাকে আমরা কোর বলে থাকি। ওকে, তাই প্রশ্ন, পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের গভীরতম অংশ নিচের কোনটি? 5 প্রশ্ন, অসমসত্ব শিলায় কোন প্রকার আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয়ে থাকে? উত্তরটা অসমসত্ব শিলা হওয়া মানেই সেখানে বৈষম্যমূলক পীড়ন কার্যকর হবে এবং ক্ষুদ্র কণা বিসরণ হবে। 6 প্রশ্ন, পেরিগ্লাসিয়াল অঞ্চলে কোন ধরনের পুঞ্জিত ক্ষয় কার্যকর হয়? উত্তরটা হলো সলিফ্ল্যাকশন। 7 প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটা তামিলনাড়ু। এবং আমরা ডেসক্রিপশন দেখি তাহলে, দ্য লার্জেস্ট উইন্ড পাওয়ার জেনারেশন প্ল্যান্ট ইন ইন্ডিয়া, দ্য মুপান্ডাল উইন্ড ফার্ম ইজ লোকেটেড ইন কন্যাকুমারী, তামিলনাড়ু।
with a capacity of 1500 megawatt. It is also the third largest operational onshore wind farm globally, অর্থাৎ আমরা বিশ্বের নিরিখে এটাকে তৃতীয় স্থানে রাখতে পারি। তামিলনাড়ু যেটা মুপান্ডল সেখানেই রয়েছে এটি। 8 প্রশ্ন, নিচের কোন অঞ্চলে বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষাকৃত সর্বাধিক? দেখো এখানে কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং অপশন দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা জানি সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্রে যদি আমরা নেমে আসি, সমুদ্রতল বা সমুদ্র সমতল, সেখানে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয়। আমরা জানি 10-13.25 মিলিবার। যত উপরে উঠবো বায়ুর চাপ তত হ্রাস পাবে, আর এখানে বায়ুমণ্ডলীয় চাপ সব অপেক্ষাকৃত সর্বাধিক হবে। এই যে স্থানগুলি রয়েছে তার মধ্যে কলকাতা। 9 প্রশ্ন, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ বিকাশের কোন পর্যায়ে অক্লুশন হয়? আমরা জানি যে ঘূর্ণবাদ, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ মানে ফ্রন্টাল মানে এখানে শীতল উষ্ণ সীমান্ত যেমনটি জানি, তেমনই একটা সময় দ্রুত যে বিকশিত শীতল সীমান্ত সেটি কি করে, চারিদিক দিয়ে উষ্ণ বায়ুপুঞ্জকে ঘিরে ফেলে। এই যে ঘিরে ফেলা, একেই আমরা বলি অক্লুশন হওয়া, আর এটি পঞ্চম পর্যায়ে হয়। এবং ঘিরে ধরার পরে আর কিন্তু অবশিষ্ট কোনো শক্তি আর থাকে না, আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে এবং একটা সময় নিঃশেষ হয়, যেটা আলটিমেট ফেজ বা ষষ্ঠ ফেজে। 6টা ফেজের মধ্যে দিয়ে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ চলে। 10 প্রশ্ন, অধঃক্ষেপণের অনুকূল বায়ুমণ্ডলীয় প্রকৃতি নিচের কোনটি? মনে রাখতে হবে প্লবনশীলতা। প্লবনশীলতা মানে হলো, আমরা ইংরেজিতে অনেক সময় গুলিয়ে যায় অনেকের, মনে রাখতে হবে অ্যাটমসফিয়ারিক স্ট্যাবিলিটি অ্যান্ড ইনস্ট্যাবিলিটি। অ্যাটমসফিয়ারিক ইনস্ট্যাবিলিটি যেটা, অ্যাটমসফিয়ারিক ইনস্ট্যাবিলিটির বাংলা হলো প্লবনশীলতা, আর অ্যাটমসফিয়ারিক স্ট্যাবিলিটি মানে হলো অপ্লবনশীলতা। ওকে, তাহলে প্লবনশীল বা ইনস্ট্যাবল মানে হলো, দেখা যায় যত বায়ু ক্রমশ ওপরের দিকে উঠবে তত উষ্ণতা হ্রাস পাবে। এই যে ঊর্ধ্বগামী হচ্ছে এবং উষ্ণতা হ্রাস পাচ্ছে, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে বায়ুমণ্ডলের এক সময় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে আসবে এবং আস্তে আস্তে ঘনীভবন শুরু হবে এবং তার পরিণামস্বরূপ কিছু পরে অধঃক্ষেপণ শুরু হবে। অর্থাৎ প্লবনশীলতা বাধ্যতামূলক। যেমনটা আমরা জানি যে যদি কোথাও পতিব ঘূর্ণপাত হয়, বায়ু উপর থেকে নিচের দিকে নামে, অর্থাৎ ধীরে ধীরে অ্যাডিয়াবেটিক হিটিং হয়, অর্থাৎ উষ্ণতা বাড়ে, যে কারণে কোনোভাবেই বায়ু কিন্তু প্লবনশীলতার জায়গায় পৌঁছাতে পারে না এবং বৃষ্টিও হয় না। গেল, এগুলো সব আমরা ক্লাসে ধরে ধরে বোঝানো হয়েছে। যারা ক্লাসরুমের দেখছো তারা ওখান থেকে দেখে নেবে সব। এবং বলে রাখি, ক্লাইমেটোলজির প্রত্যেকটা বিষয়ের সাথে ঘনিষ্ঠ যোগ রয়েছে, এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই। আমাদের বুঝতে হবে, ফিল করতে হবে, তারপরে প্রশ্ন উত্তরগুলো নিয়ে চর্চা করতে হবে, যাতে তুমি না ভুলো দ্বিতীয়বার। 11 প্রশ্ন, অশ্ব অক্ষাংশ অঞ্চলে বায়ুর প্রকৃতি কেমন হয়ে থাকে? অশ্ব অক্ষাংশ অঞ্চলে বায়ু উলম্বভাবে অধোগমন করে, অর্থাৎ ওপর থেকে বায়ু নিচের দিকে নামে। যেমনটা ডোলড্রামের ক্ষেত্রে বায়ু কি হয়, দুপাশ থেকে বায়ু অনুভূমিকভাবে এসে ঊর্ধ্বগমন করে, ঠিক একইভাবে এখানে কি করে, ওপর থেকে বায়ু নিচের দিকে অধোগমন করে। তাই উলম্ব অধোগমন হয় বলেই তো এখানে পালতোলা জাহাজগুলো থমকে যায়, বায়ু প্রবাহ এখানে মন্থর হয়ে পড়ে। আর তাই জন্যই এই অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলে, কারণ পালতোলা জাহাজগুলোকে হালকা করার জন্য এবং খাদ্যের অভাব পূরণ করার জন্য অনেক সময় কী করা হতো, ঘোড়াগুলোকে ফেলে দেওয়া হতো। তাই এই মোমেন্ট বা এই যে লোকেশন, একেই আমরা অশ্ব অক্ষাংশ বলে থাকি। 12 প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসার নিচের কোন অঞ্চলে সর্বাধিক? আমরা জানি উষ্ণ মরু অঞ্চলে সবচেয়ে বেশি। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে কি হয়, অ্যানুয়াল বা বাৎসরিক উষ্ণতার প্রসার অপেক্ষাকৃত কম, কিন্তু এখানে দৈনিক উষ্ণতার বেশি কিন্তু নিরক্ষীয় অঞ্চলে। তাই জন্য নিরক্ষীয় অঞ্চলে রাতের বেলাকে শীতকাল বলে, রাতের বেলাকে বলা হয় শীতকাল। কিন্তু যখনই উষ্ণ মরু অঞ্চল থাকবে তখন সেটিই হবে সবচেয়ে বেশি উষ্ণতার প্রসার সমন্বিত অঞ্চল। ওকে। 13, হুইচ অফ দ্য ফলোয়িং জিওগ্রাফার ইনভেন্টেড দ্য নোমন ডিভাইস? আমরা জানি নোমন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন অ্যানাক্সিমিয়ান্ডার। 14 প্রশ্ন, সামাজিক ডারউইনবাদ বা সোশ্যাল ডারউইনিজম মতবাদের প্রবক্তাকে? এর মধ্যে উত্তর হবে হারবার্ট স্পেন্সার। 15 প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ কালচারাল ল্যান্ডস্কেপ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? সাংস্কৃতিক ভূদৃশ্য বা কালচারাল ল্যান্ডস্কেপ ধারণাটা কাল ওশার দিয়েছিলেন। 16 প্রশ্ন, প্রবীণতম থেকে নবীনতম অনুসারে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? অর্থাৎ প্রাচীন থেকে নবীনে যাব। ধারওয়ার সবচেয়ে পুরনো,
তারপরে আরাবল্লী, তারপরে পূর্বঘাট, তারপরে সাতপুরা গেল। 17 প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ পেডোক্যাল সয়েল, এর মধ্যে পেডোক্যাল নয় কোনটি? আমরা জানি যে পটজল দ্যাটস পেডাল ফাঁড় জাতীয়, তাই জন্য পটজল হবে না। চানোজেম, সিরোজেম, রেনজিনা সবই অ্যাকচুয়ালি পেডোক্যাল শ্রেণীর, কিন্তু পটজল পেডাল ফাঁড় শ্রেণীর, যার মধ্যে ল্যাটেরাইটও পড়ে। 18, ভূমিধস প্রবণ অঞ্চলে মৃত্তিকার সংরক্ষণের সবচেয়ে উপযোগী পদ্ধতি কোনটি? ধাপ চাষ করতে হবে আমাদের। ওকে। 19 প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন জীববৈচিত্র্যপূর্ণ বায়োম কোনটি? সবচেয়ে কম, ইনফ্যাক্ট যদি আমরা শতকরা বিচার করি, পৃথিবীতে যত মানে জীববৈচিত্র্য রয়েছে বা স্পিসিস রয়েছে তার মোটে 3% রয়েছে এই তুন্দ্রা অঞ্চলে। পৃথিবীর সর্বনিম্ন জীববৈচিত্র্যপূর্ণ বায়োম তুন্দ্রা। 20, হুইচ বায়োলজিস্ট ইজ কল দ্য ফাদার অফ মডার্ন ইকোলজি, ওডামকেই বলা হয় আধুনিক বাস্তুবিদ্যার জনক। 21 প্রশ্ন, বাস্তুতন্ত্রের উদ্ভিদ ও প্রাণীর শরীরে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে কি বলা হয়? যে পরিমাণ সজীব পদার্থ থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলা হয়। বাস্তুতন্ত্রের উদ্ভিদ ও প্রাণীর শরীরে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত তাকে আমরা স্ট্যান্ডিং ক্রপ বলি। 22 প্রশ্ন, ইন হোয়াট ইয়ার ডিড দ্য ভূপাল গ্যাস ট্র্যাজেডি অকার, ভূপাল গ্যাস ট্র্যাজেডি কবে হয়েছিল? 1984 সালে হয়েছিল। ওকে। 1986 সালেও একটি ট্র্যাজেডি হয় গ্লোবালি যদি আমরা দেখি। কি সেই ট্র্যাজেডি? কমেন্ট সেকশনে জানাতে পারো। 23, সম্পদ সৃষ্টির সর্বাধিক গতিশীল উপাদান, এর মধ্যে কালচার বা সংস্কৃতি। অনেকে বিষয়টা নিয়ে কনফিউজ হতে পারে, কিন্তু বলে রাখি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিশীল উপাদান কালচার। কালচারের বদলের সঙ্গে সঙ্গেই সম্পদ উৎপাদন সংক্রান্ত ধারণার বদল হয়ে থাকে। মানুষ এমন একটা বিষয় যেটি সংস্কৃতি দ্বারা পরিচালিত হয়, তাই মানুষ নিজে বিশেষ কিছু নয়, সেটি কালচার দ্বারা পরিচালিত। আর প্রকৃতি তো স্ট্যাটিক, সময়ও সেই অর্থে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নয় এক্ষেত্রে, কিন্তু কালচার সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ আফ্রিকান যে সমস্ত দেশ, আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন যদি দেখি, যে সমস্ত দেশ প্রথম শ্রেণীর বা প্রথম স্তরে বিলং করে আর যে দেশ 4th বা 5th ফেজে বিলং করে, এই দুটো দেশের মধ্যে বেসিক যে মূল পার্থক্য মানুষের, সেটা হলো কালচারাল ডিফারেন্সিয়েশন, আর এটি সম্পদ সৃষ্টির গুরুত্বপূর্ণ নিয়ামক। 24 প্রশ্ন, সৃজনশীল কাজের সাথে যুক্ত কর্মীদের কোন শ্রেণীর অন্তর্গত করা হয়? মনে রাখতে হবে সৃজনশীল মানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, তাদেরকে আমরা ইয়েলো কালার ওয়ার্কার হিসাবে চিহ্নিত করব। ওকে। 25 প্রশ্ন, হোয়াট আর ওয়ার্কার এমপ্লয়েড ইন দ্য উড বেস ইন্ডাস্ট্রি কল, মানে কাষ্ঠ শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় লম্বারজ্যাক বলা হয়। 26 প্রশ্ন, গ্যালেনা থেকে নির্গত ধাতু নিচের কোনটি? গ্যালেনা থেকে কি নির্গত হয়? সীসা নির্গত হয়। 27 প্রশ্ন, 27 মেলাতে দেওয়া হয়েছে দ্য নেচার অফ জিওগ্রাফি, এটি এর হার্টসন হবে নেচার অফ জিওগ্রাফি। দ্য আরবান কোশ্চেন এম ক্যাসেলস হবে। সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি, এটি হবে ডেভিড হার্ভে। এবং লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি, এটি হবে পিটার হ্যাগেট। ওকে। নেক্সট 28 প্রশ্ন, বক্সাইড উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উড়িষ্যা প্রথম বক্সাইড উৎপাদনে। ওকে। এবং মনে রাখতে হবে যে আমাদের ইন্ডিয়ায় যত বক্সাইড উৎপাদিত হয় তার প্রায় 49% উড়িষ্যা থেকে উৎপাদিত হয়ে থাকে, এবং গুজরাট থেকে 24% অ্যান্ড ঝাড়খণ্ড থেকে 9%। নেক্সট 29, থর মরুভূমির যাযাবরী পশুপালক গোষ্ঠী নিচের কোনটি? বাঞ্জারা। প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর জনগণনার ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ সালগুলি, যেগুলি 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি এই সমস্তকে নির্দেশ করছে। আমরা জানি 2022 সালে 800 কোটি হয়েছে, তো 500 কোটি জনসংখ্যা কবে হয়েছিল? 1987 সালে। ওকে। নেক্সট পরের প্রশ্ন 31, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি হ্যাজ নেগেটিভ পপুলেশন গ্রোথ, এর মধ্যে জাপান নেগেটিভ পপুলেশন গ্রোথের কান্ট্রির মধ্যে পড়ে। 32, নিচের কোনটি জনসংখ্যা সংক্রান্ত ত্রিমাত্রিক একক? মানুষ জমি অনুপাত হলো ত্রিমাত্রিক একক। 33 প্রশ্ন, জিরো মাইলস্টোন নিচের কোন শহরে রয়েছে? নাগপুরে রয়েছে জিরো মাইলস্টোন।
34 গঙ্গার উৎস অঞ্চলে যে পঞ্চপ্রয়াগ রয়েছে তার দক্ষিণতম প্রয়াগ কোনটি? আমরা পঞ্চপ্রয়াগ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার জায়গা থাকে। এই যে বিষ্ণু প্রয়াগ প্রথমত মনে রাখবে অলকানন্দা, এটা ফিক্সড। অলকানন্দার সাথে ধলি গঙ্গা যেখানে মিশছে সেটা বিষ্ণু প্রয়াগ। অলকানন্দার সাথে নন্দাকিনী যেখানে মিশছে সেটা নন্দপ্রয়াগ। অলকানন্দার সাথে পিণ্ডার গঙ্গা যেখানে মিশছে সেটা কর্ণপ্রয়াগ। অলকানন্দার সাথে মন্দাকিনী যেখানে মিশছে সেটা হলো রুদ্রপ্রয়াগ। এবং দেবপ্রয়াগ হলো অলকানন্দার সাথে ভাগীরথী যেখানে মিশছে। তাহলে এই যে পুরো অবস্থান 1, 2, 3, 4 এবং 5, পাঁচটা, তো এখানে প্রশ্ন করা হয়েছে যে এর মধ্যে দক্ষিণতম প্রয়াগ কোনটি? দেবপ্রয়াগ হবে। এরকম উত্তরতম প্রয়াগ করা যেতে পারে, মিডিল প্রয়াগ কোনটি করা যেতে পারে, কারণ দেখো দুপাশে মাঝখানে কর্ণপ্রয়াগ। আমরা প্রশ্ন করতে পারি 5টা প্রয়াগের মধ্যে মাঝখানে কোনটি রয়েছে? উত্তরটা কর্ণপ্রয়াগ। একদম ওপরে কে রয়েছে? বিষ্ণু প্রয়াগ। অর্থাৎ কেবলমাত্র এদের বাহু দিয়ে বা সঙ্গম স্থলের কথা বলবে প্রশ্ন এমনটা নয়। ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে এই প্রশ্ন তো ভীষণভাবে আসে। তার পাশাপাশি মন্দাকিনী অ্যান্ড অলকানন্দা রুদ্রপ্রয়াগ, পিণ্ডার গঙ্গা অ্যান্ড অলকানন্দা কর্ণপ্রয়াগ, এইরকম প্রশ্ন আসে। কিন্তু আমরা এই উত্তরে দক্ষিণে মাঝে এইগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে, অথবা উত্তর থেকে দক্ষিণে সাজাও, আবার দক্ষিণ থেকে উত্তরে সাজাও দিয়েও প্রশ্ন আসতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট 35 মৌসিনরাম কোন পাহাড়ের ঢালে অবস্থিত? মনে রাখবে মৌসিনরাম যেখানে প্রচুর বৃষ্টি হয় এটি আসলে খাসি পাহাড়ের পূর্ব ঢালে অবস্থিত। 36 প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ ক্লোজেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কট ক্রান্তিরেখার খুব কাছে রয়েছে কোনটি? এর মধ্যে গান্ধীনগর। আমাদের কর্কট ক্রান্তিরেখা, তার পাশাপাশি আমাদের পুরো যে স্ট্যান্ডার্ড যে মেরিডিয়ান বা যাকে আমরা বলে থাকি প্রমাণ দাঘিমা রেখা, তার অবস্থান এবং তার অবস্থান কোন কোন রাজ্যের ওপর দিয়ে, কর্কট ক্রান্তিরেখা কটা রাজ্যের ওপর দিয়ে গেছে, কোন কোন রাজ্য, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে স্কুল লেভেলের প্রতিযোগিতার জন্য। 37 কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? আমরা জানি মণিপুরে রয়েছে। অনেক সময় প্রশ্ন করা হয় লোকটাক হ্রদ কোথায় আছে? মণিপুর। এবং এখানে যে ভাসমান ছোট ছোট আইল্যান্ডগুলো রয়েছে একে বলা হয় ফুমদি, মনে রাখতে হবে। 38 ভারতের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর অবশ্যই দিল্লিতে রয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। 39 ডিগ্রি শিটের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সূচক নিচের কোনটি? আমরা জানি যে মিলিয়ন শিট, যেটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে এইরকম সূচক ব্যবহার করা হয় 73 অর সিমিলার, অ্যান্ড ডিগ্রি শিটের ক্ষেত্রে এইরকম হবে 73 A থেকে P পর্যন্ত এরকম হয়। আবার হাফ ইঞ্চি শিটের ক্ষেত্রে আমরা জানি 73 B/AC, মানে 4টে কোণের নিরিখে হয়ে থাকে। অ্যান্ড যেটা মিনিট শিট সেটার ক্ষেত্রে 73 D/3 এরকম হয়ে থাকে সিমিলার। তো এইগুলো দিয়ে প্রশ্ন কিন্তু পূর্বের এসএসসিতে আসতে দেখা গেছে। 40 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নেচার অফ বোনস প্রজেকশন? এর মধ্যে বোনস প্রজেকশনের নেচার কোনটি নয়? দেখো এখানে বলা হয়েছে এই অভিক্ষেপে প্রতিটি অক্ষরেখার স্কেল ঠিক থাকে, অর্থাৎ TS = 1:1। মাথায় রাখতে হবে এটাই মূল বৈশিষ্ট্য এর, যে কারণে প্রত্যেকটা প্যারালালকে আমরা ওয়ান কাইন্ড অফ স্ট্যান্ডার্ড প্যারালাল ধরতে পারি। আর এটি এক প্রকার সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ, এটাও সঠিক। এখানে প্রতিটি অক্ষরেখাকেই প্রমাণ অক্ষরেখা ধরা যেতে পারে, এটাও সঠিক। এই অভিক্ষেপে দাঘিমা রেখা বরাবর স্কেলের কোনো প্রকার বিচ্যুতি হয় না, ঘটে না, এই কথাটা ভুল। অক্ষরেখা বরাবর কোনো বিচ্যুতি হয় না, কিন্তু এমন নয় যে দাঘিমা রেখা বরাবর হয় না। ওকে, নেক্সট পরের প্রশ্ন, বার গ্রাফ ইজ অ্যাকচুয়ালি একমাত্রিক। আমরা জানি যে হিস্টোগ্রাম যেটা সেটা দ্বিমাত্রিক আর বার গ্রাফ একমাত্রিক। ঠিক আছে, স্পেশাল ক্লাসে আমরা এর উপরে আলোচনা করেছি। নেক্সট 42 প্রিজম্যাটিক কম্পাস সার্ভেকালে ABCD ট্র্যাভার্সের ডি স্টেশন, এটা একটু বুঝে নিতে হবে। ধরো একটা ক্লোজ ট্র্যাভার্স তৈরি করা হলো, আমরা জানি যে একটা এরর তৈরি হয় সেটা পরের কথা, কিন্তু সাপোজ ধরো A থেকে শুরু করলাম, B, C এবং D। এবার যখন আমরা A থেকে B কে দেখব এটাকে বলবো ফরওয়ার্ড বেয়ারিং, আবার B থেকে যখন C কে দেখব সেটা ফরওয়ার্ড বেয়ারিং, C থেকে যখন D কে দেখব ফরওয়ার্ড বেয়ারিং। মাথায় রাখতে হবে D থেকে যখন A কে দেখব সেটা কিন্তু ফরওয়ার্ড বেয়ারিং,
এ থেকে যখন আমরা ডিকে দেখব তখন সেটা ব্যাকওয়ার্ড বেয়ারিং, কিন্তু ডি থেকে যখন একে দেখব তখন সেটা ফরওয়ার্ড। তাই এখানে বলা হয়েছে প্রিজমেটিক কম্পাস সার্ভেকালে এ বি সি ডি ট্র্যাভার্সের ক্লোজ ট্র্যাভার্স অলসো ডি স্টেশন থেকে এ স্টেশনে রিডিং করা হলে তাকে কোন মান হিসাবে গ্রহণ করা হবে? ফরওয়ার্ড বেয়ারিং হিসাবে। ওকে। 43, যখন কোনো মানচিত্র এক বা একাধিক পরিসংখ্যান কতগুলো উপযুক্ত প্রতীক চিহ্নের সাহায্যে অঙ্কন করা হয় তাকে বলা হয় কোরোস্কিওমেট্রিক। ঠিক আছে, কোরোক্রোমেট্রিক মানে হলো যদি আমরা কোনো কালার ব্যবহার করি, আর যদি সিম্বল ব্যবহার করি তাহলে তাকে বলা হয় কোরোস্কিওমেট্রিক ম্যাপ। ওকে, আর সিম্বল কালার ব্যবহার করলে কোরোক্রোমেট্রিক ম্যাপ বলা হয়। ওকে। 44, ইন হুইচ ইয়ার বাস গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ফর্ম? 1984 সালে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তৈরি হয়েছে। প্রশ্ন করা যেতে পারে হেডকোয়ার্টার কোথায় রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে। 45 প্রশ্নে বলা হয়েছে হুইচ ওয়েভলেন্থ রেঞ্জ ইজ মোস্ট কমনলি ইউজড ইন সিম্পল অ্যান্ড সেন্সিবল রিমোট সেন্সিং সিস্টেম, যেটা সহজে বোধগম্য ব্যবহার উপযোগী, সেটা ভিজিবল রেঞ্জ দিয়ে হয়ে থাকে। 46, নিচের কোন শৃঙ্গটি এলিফ্যান্ট ফোরহেড নামে পরিচিত? হাতির মানে এলিফ্যান্টের সামনের মাথা হিসাবে পরিচিত আনাইমুদি পর্বত। 47 প্রশ্ন, ভারতের কোন বছর সর্বপ্রথম বিমান চলাচল শুরু হয়? 1911-তে, এবং সেটা টাটা কোম্পানি নিজেরা করেছিল পারিবারিকভাবে, এবং 1912 থেকে একদম পাকাপাকিভাবে বিমান চলাচল শুরু হয় ভারতে। 48 প্রশ্ন, চেইন সার্ভের ক্ষেত্রে কতগুলি শিকল বা কড়ি পরপর যুক্ত করে একটা ফলক বা ট্যাগ সেটা মানে আলটিমেটলি কানেক্ট করে চেনটা তৈরি করে? ঠিক আছে, 10টি, মনে রাখবে 10টি। ঠিক আছে। নেক্সট 49 প্রশ্ন, নিচের কোনটি ভূসমলয় উপগ্রহ নয়? এর মধ্যে মেট্রোস্যাট, গোমস অ্যান্ড ইনস্যাট সবকটাই জিও স্টেশনারি, কিন্তু কেবলমাত্র ল্যান্ডস্যাট নয়। ঠিক আছে। নেক্সট 50 প্রশ্ন, নিচের কোন প্রশাসনিক একক দ্য স্পেশাল ক্যাটাগরি স্টেটাস এর আওতাভুক্ত নয়? মনে রাখবে বিহার এর আওতাভুক্ত নয়, কিন্তু সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল মানে আমাদের যেগুলি মোস্ট চ্যালেঞ্জড স্টেট ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তার মধ্যে তাকে আমরা স্পেশাল ক্যাটাগরি স্টেটাসের আওতাভুক্ত করা হয়েছে সরকারিভাবে। তো এর মধ্যে সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ হবে, তবে বিহার নয়। প্রথম প্রশ্ন, প্রথম যে 50টি সেটি অপেক্ষাকৃত সহজ সোজাসাপটা প্রশ্ন দিয়ে সাজানো। পরবর্তী প্রশ্নগুলোর মধ্যে ভ্যারিয়েশন থাকবে, অর্থাৎ মাঝারি মানের এবং একটু শক্তপোক্ত প্রশ্ন দিয়ে পরবর্তী 50টি প্রশ্ন। তো এই হলো আমাদের আজকের এই ভিডিওতে আমরা প্রথম 50টি প্রশ্নকে উপস্থাপন করলাম, যেটি আমাদের স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট বা স্যাট পরীক্ষা এসেছে। স্যাট পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা, যার প্রথম 50টি আমরা আলোচনা করলাম, এবং পরবর্তী 50টি আমরা পরের যে পার্ট সেই পার্টে আমরা আলোচনা করব। এবং আজকে আমাদের প্যারালালি ক্লাসরুমে চলছে স্যাট 4 পরীক্ষা। যারা ক্লাসরুমের তাদের সবাইকে অবগত করব এই পরীক্ষা দেওয়ার জন্য। এটি তোমার নিজের ধারাবাহিক প্রিপারেশনের মধ্যে থেকে একটা অতিরিক্ত পরীক্ষা, যেটা দিয়ে তুমি শুধুমাত্র নিজেকে ফিল করাবে যে আমি এখন ওভারঅল রাজ্যের যদি এই মুহূর্তে পরীক্ষা হয় তাহলে আমার অবস্থা কোথায় রয়েছে। কারণ দিনের শেষে আমাদের প্রিপারেশন নিতে হবে সফল হওয়ার জন্য, কেবলমাত্র পরীক্ষা দেওয়ার জন্য নয়। কারণ এই দীর্ঘ যে একটা প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। তাই জন্য আমাদের মাথায় রাখতে হবে এবার আমাকে সফল হতেই হবে, আর সেই সফলতার সংকল্প নিজেকেই নিতে হবে, যাতে করে কোথাও কোনো ফাঁক বা দুর্বল জায়গা না থাকে, যে দুর্বলতা তোমার ব্যর্থতার কারণ হতে পারে। তাই জন্য সবাই নিজের মতো করে প্রপার প্ল্যান করে প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এখন আর খুব বেশি বলারও প্রয়োজন নেই, সবাই বুঝেই গেছে কতটা পড়া জরুরি। তাই নিজের প্রস্তুতি নিজেকেই সুন্দরভাবে নিতে হবে, কারণ দিনের শেষে হার আর জিতের সমীকরণে নিজেকে জিতে বের করতেই হবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।